ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে এলেন এবং এই দ্বিতীয়বার আসার এবং প্রথমবার আসার মধ্যে পার্থক্যটা হলো এবার যুক্তরাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের যে দুটো কক্ষ তিনটি জায়গাতেই তার দল রিপাবলিকানদের আপনার একচ্ছত্র নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের কারণে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা শপথের আগে থেকেই দেখতে পাচ্ছি যে ট্রাম্প প্রশাসনের একটা প্রভাব বিশ্বব্যাপী পড়তে শুরু করেছে। এর মধ্যে আমরা গাজার যুদ্ধ থেমে যাওয়ার সেটা একটা স্বস্তি সারা পৃথিবীতে কম বেশি যে যুদ্ধে কমপক্ষে 46,000 নারী পুরুষ শিশু মারা গিয়েছিল, এটা ঘরে ঘরে স্বস্তি, এটা একটা। আর দুই হলো আমরা ট্রাম্প সহ তার যে মন্ত্রীরা তাদের 20 তারিখের বিশ্ব নেতাদের সঙ্গে সেখানে যারা গেছেন তাদের চলনে বলনে আমরা খুব দেখতে পাচ্ছি যে তারা খুব নিজেরাও এক ধরনের আস্থার নিজেদের উপর একটা আস্থা প্রদর্শন করছেন, তারা যে আস্থা পাচ্ছেন। এ কারণে এই যে ব্যাপক নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনে এটা বিশ্বের অন্য দেশগুলোকেও খুবই সতর্ক করেছে এবং তারাও নতুন প্রশাসন এই প্রশাসন কীভাবে আচরণ করে কী পদক্ষেপ নেয় এটা বেশি সতর্ক হচ্ছেন এ কারণে যে ট্রাম্পকে আসলে আগে থেকে অনুমান করা যায় না যে তিনি কী সিদ্ধান্ত নেবেন। অনেক সময় তিনি প্রক্রিয়ার বাইরে যেও সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্টে বিশেষ করে কিছু কিছু ইখতিয়ার আছে এবং ক্ষমতাও আছে, তিনি সিদ্ধান্তগুলো নিতে পারেন। পরবর্তীতে সেগুলো হয়তো আপনার সিনেটে বলি বা আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলি, সেখানে আলোচনা হয়, সেখানে নাকচ হতে পারে বা বিচার বিভাগেও যেতে পারে, কিন্তু প্রাথমিক যে সিদ্ধান্ত তিনি দেন ওইটার একটা প্রাথমিক মূল্য আছে বা এ কারণে সবাই সতর্ক। আমরা সব দেশকেই সতর্ক হতে দেখছি বিশ্বব্যাপী। অভিবাসীদের ক্ষেত্রে এটা প্রধানত অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে, যারা কাগজপত্র নেই, বৈধভাবে থাকার অনুমতি নেই, এরকম অধিবাসীদের ক্ষেত্রেই প্রভাবটা বেশি পড়বে। দ্বিতীয়ত যারা হলো বৈধভাবে আছেন তাদের কেউ যদি আপনার তাদের পরিবারে যদি নতুন সন্তান আসে, জন্মসূত্রে সে নাগরিকত্ব পাবে না, এরকম একটা আদেশ তিনি জারি করেছেন। কাজে দু ধরনের মানুষই আসলে একটা উদ্বেগের মধ্যে আছেন। এর মধ্যে অবৈধ অভিবাসী হয়েছেন বা আছেন এমন কিছু লোককে সেখানে ধরাও হয়েছে, এর মধ্যে বাংলাদেশে 3-4 জন থাকার কথা আমরা শুনেছি। এটা হলো একটা, যে অনেককে হয়তো ফিরে আসতে হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা হলো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যে প্রভাবটা পড়তে পারে, যদি অনেককে ফিরে আসতে হয় তাহলে আমাদের বাংলাদেশে যে প্রবাসী আয় সেটার ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাব পড়বে। তবে একটা বিষয় যে অন্তত 20টি রাজ্যে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করেছে যারা সম্ভাব্য ক্ষতিগ্রস্ত তারা। কাজে এখন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কি দাঁড়ায় এটা একটু সময় নেবে, বোঝা যাচ্ছে। আর যেটা আপনি প্যারিস চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে যেটা হতে পারে, আপনার বাংলাদেশ প্যারিস চুক্তির আওতায় জলবায়ু খাতে বিভিন্ন রকম বরাদ্দ পেত এবং পাওয়ার সম্ভাবনা ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সেবা পেয়ে থাকি। এই বরাদ্দগুলো কমলে বাংলাদেশে এই খাতগুলোতে আপনার অনুদান কমবে, এটা বলা যায়। তো সেভাবে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হব। জয়শঙ্কর এই বক্তব্যটার তাৎপর্য আছে। আমরা জয়শঙ্কর যে এটা গতকাল ওয়াশিংটনে বলেছেন তা এবং এই কাজগুলোতে যারা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা আপনার এই মাসেই শুরুর দিকে তিনি 15 দিনের জন্য আপনার ওয়াশিংটনে ছিলেন। যারা ট্রাম্প প্রশাসনের হয়ে দায়িত্বে আসবেন তাদের সঙ্গে তিনি আগেই তিনি ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন, এটা একটা। দুই হলো এই বক্তব্যটার একটা তাৎপর্য এ কারণে হচ্ছে 5ই আগস্টের যে বিষয়টি আপনি আনলেন, 5ই আগস্ট বাংলাদেশে পালাবদলের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গেলেন এবং এখানে 8ই আগস্ট বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো। এটা অনেকটা কোনো রকম ক্লুলেসভাবেই ভারত আসলে এটাকে পেয়েছে, এক ধরনের হতবাক হয়ে যাওয়ার মতো একটা বিষয় এবং ভারতের জন্য এটা একটা অস্বস্তিকর বিষয় যে এরকম প্রবল প্রতাপশালী একটা প্রতিবেশী আমাদের, তারা কিছুই জানলো না। তো এই অস্বস্তিটা আরেকটু বেড়েছে যখন শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ একটা কূটনৈতিক পত্রের মাধ্যমে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো একটা প্রচার আছে বাইরে যে 5ই আগস্ট যে পরিবর্তনটা হয়ে গেল
তার পেছনে মার্কিন প্রভাব ছিল কিনা, এরকম একটা প্রচার, এবং সেটা প্রকাশ্যে এসছে ঠিক গত সপ্তাহেই আপনার বাইডেন প্রশাসনের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব সুলিভান দিল্লিতে প্রেস কনফারেন্সে বলেছে যে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়ে গেল এটার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না। তো এই পর্যায়ের একটা লোক যখন এরকম একটা মন্তব্য দেন প্রকাশ্য সংবাদ সম্মেলনে, তার মানে তার সঙ্গে ভারতীয়দের আগে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো এই প্রেক্ষাপটে আপনার জয়শঙ্কর বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ প্রসঙ্গটা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে তুলেছেন। এবং আমরা যেটা তার ভিডিওটা আমি দেখেছি তার প্রেস কনফারেন্সে, তাতে আমার কাছে মনে হয়েছে যে আপনার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা হয়েছে সেখান থেকে সুনির্দিষ্ট কিছু এখনও সম্ভবত বলা হয়নি। তারা নতুন প্রশাসন নিশ্চয়ই ঢাকায় যে মার্কিন দূতাবাস আছে তাদের কথা শুনবে, কিন্তু এটা একটা ইস্যু হয়ে থাকবে আগামী দিনগুলোয় আপনার ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, এমনকি আপনার বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ইস্যু হয়ে থাকবে, আলোচনায় আসবে বারবার। এটা সাধারণত দুই দেশের মধ্যে অথবা দুই দেশের নেতাদের মধ্যে যখন আপনার আলোচনাটা হয় এবং এর মধ্যে সাধারণত প্রকাশ্যে আনা হয় শুধু দুই দেশ সম্পর্কিত বিষয়। তৃতীয় দেশ প্রসঙ্গে যখন আলোচনা হয় সাধারণত এই বিষয়গুলো প্রকাশ্যে আনা হয় না। জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গটা প্রকাশ্যে এনেছেন, এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি এটা বুঝে শুনিয়ে এনেছেন। তিনি একজন পেশাদার কূটনীতিক ছিলেন, সেখান থেকে ভারতে এখন পররাষ্ট্র বিষয়ে সর্বোচ্চ নীতি নির্ধারক। তো তিনি এটা বুঝে শুনিয়ে প্রকাশ্যে এনেছেন। আমার কাছে এটার মনে হয়েছে যে বাংলাদেশের আপনার 5ই আগস্টের পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যে ভালো সম্পর্ক ছিল, তার সঙ্গে এখনকার যে অস্বস্তি, বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে একটা নির্বাচিত সরকার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা বুঝে শুনে তিনি এনেছেন এই বিবেচনায় যে এটা বাংলাদেশের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ রাখা, যে এটা হলো বিষয়। এখন প্রশ্ন হচ্ছে কেন যুক্তরাষ্ট্রকে ভারতের দরকার হবে, এটা হলো দ্বিতীয় প্রসঙ্গ আমার কাছে যেটা মনে হচ্ছে। ভারতের আপনার বিশাল সীমান্ত বাংলাদেশের সঙ্গে, এবং স্থল আপনার সমুদ্র দুই জায়গায়, এবং দুই দেশের যে সরকারি পর্যায় থেকে বলা হয়ে থাকে এটা একটা পরস্পর নির্ভরতার সম্পর্ক। সেই জায়গায় যুক্তরাষ্ট্রকে কেন প্রয়োজন হচ্ছে? তো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক যে প্রভাব এবং সেই বিষয়টাকে বিবেচনা নিয়েই আপনার সম্ভবত আপনার ভারত যুক্তরাষ্ট্রকে কাজে লাগাতে চাচ্ছে। বিভিন্ন আপনার যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো থাকে, জাতিসংঘ থাকে, ILO থাকে, অন্যান্য জায়গাগুলো থাকে। সো যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ভেতরেও প্রভাব কিছু আছে, আন্তর্জাতিক পরিমণ্ডলের যে সংস্থাগুলো আছে সেগুলোকে কাজে লাগানো, আর ভারতের দিক থেকে এটা এক ধরনের, আমি মনে হচ্ছে যে এক ধরনের অসহায়ত্ব, যে ভারত নিজে বললে কাজ হচ্ছে না। এটা চীনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব তৌহিদ হোসেনের সফরটা, যদিও আপনার ওয়াশিংটনে আপনার ট্রাম্পের আপনার ক্ষমতায় আসার সঙ্গে সময়ের দিক থেকে আপনার এটা একটা কাকতালীয় ব্যাপার হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 5ই আগস্ট যে এখানে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়ে গেল, তারপরে চীন দ্রুত তার খুব তৎপর হয়েছে যাতে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়ে গেল এবং আগামী দিনে যে নতুন সরকারটা আসবে তার সঙ্গে কাজ করার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করা। এই ক্ষেত্র প্রস্তুত করার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীনে আমন্ত্রণ করা হয়েছে, এবং তিনি সেই অর্থে হয়তো এখানে বা আন্তর্জাতিকভাবে তার কোনো এঙ্গেজমেন্ট ছিল না, সেটা হয়তো উনি এই সুযোগটা নিয়েছেন। এটা হলো একটা দিক। আর এখানে যে অর্থনৈতিকভাবে যে সুবিধা, ঋণের সময়সীমা, পরিশোধের সময়সীমা, এটা বাংলাদেশের জন্য আসলে গুরুত্বপূর্ণ দরকার ছিল। আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেটার ক্ষেত্রে একটু চাপ আছে আমাদের। তো সেখানে আপনার যদি আমাদের এবং চীনের সঙ্গে আমাদের প্রায় $500 কোটি ঋণ আছে এটা, এবং নিয়মিত পরিশোধ করতে হয়। তো এটার ক্ষেত্রে বাংলাদেশ আগে এটা যে ঋণের চুক্তি অনুযায়ী সাধারণত 20 বছরের মধ্যে চুক্তি ভেদে শোধ করতে হতো। এখন বাংলাদেশ চেয়েছে যে এটা 30 বছরের মধ্যে শোধ করা। সেক্ষেত্রে
ঋণের যে কিস্তিগুলো এগুলো কিছুটা কমে আসবে। তো আমাদের যে বৈদেশিক মুদ্রার সীমিত রিজার্ভ, এটার উপর যে চাপ, এটাই কিছুটা স্বস্তি আসবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এবং সরকারের জন্য। এটা হলো সরকারিভাবে। আর এটার মাধ্যমে আরেকটা বার্তা আপনি, যে চীন বাংলাদেশকে পাশে চাচ্ছে এবং বা পাশে থাকবে শক্তভাবে, এটার একটা প্রশ্ন হচ্ছে যে এখন ভারতের সঙ্গে সম্পর্কের যে বিষয়গুলো আপনি টানলেন এবং আর যুক্তরাষ্ট্রের সঙ্গে, তো চীন বাংলাদেশ সঙ্গে বা বাংলাদেশ চীনের সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে, এটা কিন্তু আসলে অনেক দেশই নজর রাখবে। বিশেষ করে ভারত তো অবশ্যই নজর রাখবে যে এখানে কি হচ্ছে এই বাংলাদেশের সঙ্গে। যুক্তরাষ্ট্রও নজর রাখবে যে বাংলাদেশ, কারণ হচ্ছে এই আপনার ভারত মহাসাগর অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে চীন আপনার একটা প্রবেশের সুযোগ চায়, যেটা তার মিয়ানমারের মাধ্যমে আছে, সেখানে একটা ডিপ সি পোর্টের মাধ্যমে আছে। চীন আপনার ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে আমেরিকার সঙ্গে যে বিরোধ, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা আমরা বলছি, সে কারণে শুধু প্রশান্ত মহাসাগর হয়ে চলাচলের পরিবর্তে চীন আপনার বঙ্গোপসাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে আপনি ধরুন এদিকে আফ্রিকা বা অন্যান্য দেশে, এমনকি সেই ইউরোপে যাওয়ার মতো সুযোগ খুঁজতে চাচ্ছে। তো সে কারণে বাংলাদেশের একটা গুরুত্ব আছে। আপনার চীন যেটা বলেছে যে প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা আবার ভারতেরও স্বার্থের একটা বিষয় যে ভারত মহাসাগর অঞ্চলে বা বঙ্গোপসাগরে, যুক্তরাষ্ট্র বলে থাকে যে এটা তারও স্বার্থ ইন্দো প্যাসিফিক আওতায় বা বৈশ্বিক শান্তির জন্য যে একটা বার্তা, কারো একক প্রভাব যাতে না থাকে, কারণ এই বিষয়টার উপর নজর থাকবে সবার। এই সিদ্ধান্তগুলো আপনার যখন বাস্তবায়ন হতে একটু সময় নেয়। এগুলো এক নীতিগত সিদ্ধান্তের প্রক্রিয়াগুলো কি হবে, তখন এগুলো সাধারণত দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আবার কয়েক দফা আলোচনা হবে। কাজেই এগুলো যে গত 21শে জানুয়ারিতে আপনি যে আলোচনাটা হয়ে গেলো, সেখানকার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হয়ে যায় তা না, এটা কয়েক মাস, বছরে লেগে যায় প্রক্রিয়াটা কি হবে সেটা ঠিক করতে। এটা একটা নীতিগত সিদ্ধান্ত যখন নেওয়া হয়, অবশ্যই যে সরকার কোনো একটা অঙ্গীকার করছে, তারা যেই দেশের সঙ্গে অঙ্গীকার করছে সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অবস্থা, তাদের অর্থনৈতিক সামর্থ্য, তাদের আন্তর্জাতিক বাজার, এই বিষয়গুলো বিবেচনায় রেখেই তারা অঙ্গীকারগুলো করে থাকে। এটা হলো একটা। দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি এসছেন, এখানে যে অন্তর্বর্তী সরকারের সময়সীমা আগামী 2026 সালের মাঝামাঝি পর্যন্ত আছে, তখন নির্বাচিত সরকারের পর আসতে পারেন। কাজে নিশ্চিতভাবে পরবর্তী সরকারে কারা আসতে পারেন তার একটা অনুমান চীন করে থাকতে পারে, যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে। এটা চীনের তিব্বত অঞ্চলে যে ইয়ারলং সাংপো যে নদীটা, সেটা বাংলাদেশের আপনার ভারতের ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশে ঢোকার পর এটা যমুনা নামে প্রভাবিত হচ্ছে। এই হচ্ছে 3 দেশের ভেতর দিয়ে এটা বয়ে যাওয়া নদী। তো একটা হলো যে স্বাভাবিক নদীর প্রবাহের যে তথ্য, বা বর্ষাকালে বন্যার ঝুঁকি থাকে, ওই সময় কি পরিমাণ পানি বাংলাদেশে আসতে পারে তার একটা তথ্য। এর সঙ্গে যে বাঁধের প্রসঙ্গটি আনলেন, এই বাঁধের প্রসঙ্গে আসলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের তো বটেই। এই নদীর ক্ষেত্রে ভারতও একটা ভাটির দেশ, যে ব্রহ্মপুত্রে পানি প্রবাহ কমবে কিনা চীনের ওই বাঁধের ফলে। চীন যে দাবিটা করছে, এটা সত্য হওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে, যদি সেটা জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে থাকে। শুধু জলবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন হবে, নদীর প্রবাহ দিয়ে আপনার টারবাইন ঘুরিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করবে এবং পানি প্রত্যাহার করবেন না। এই যদি পানি প্রত্যাহার না করে, শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হয়, তাহলে ঝুঁকি কম, যে পানি প্রত্যাহার না হলে এখানে আমাদের ভাটি অঞ্চলে খরা বা পানির অভাব বা শুষ্ক মৌসুমের প্রভাব, এই জিনিসগুলো ঝুঁকি কম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কারিগরিভাবে আরেকটু বোঝার বিষয় আছে, যে কতগুলো বাঁধ, যেটাতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটাতে পানি প্রত্যাহার হচ্ছে না, অন্য বাঁধগুলোকে কি হচ্ছে, পানি প্রত্যাহার হবে। এগুলো আরও দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করে বোঝার বিষয় আছে যে চীনের ওই বক্তব্যটি সত্য কিনা, যে ওর ভাটির দেশে কোনো প্রভাব পড়বে না। তবে এই বাঁধের ব্যাপারে ভারতও ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, বাংলাদেশ এই বিষয়টা তুলেছে, বোঝা যাচ্ছে। তো কাজেই এটা খুবই স্পর্শকাতর বিষয় ভারত বাংলাদেশের জন্য। চীনের জন্য এক্ষেত্রে উদ্বেগ খুব একটা না, সে উজানে আছে।
তো কাজে আমার যেটা ধারণা যে এটা 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 তিন দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রেই একটা স্পর্শকাতর বিষয় হিসেবে অনেক দিন টিকে থাকবে। আর তথ্য আদান প্রদানটা একটা 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 সিম্বলিক বিষয়, আমি জাস্ট বলতে পারি এটা একটা স্বাভাবিক বিষয়, এটা দিতেই হয়। এটা তাও এটা কার্যকর হলে অন্তত আমাদের এখানে বন্যার সময় আমরা কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবো। এখানে চীনের সঙ্গে সম্পর্কের একটু আগেই বলেছি যে চীনের সঙ্গে বাংলাদেশ কী আচরণ করছে বা কী কী বিষয়ে যুক্ত হচ্ছে, এটার উপরে ভারত, যুক্তরাষ্ট্রের এদের এবং আশপাশের দেশগুলোর নজর থাকবে। ভারতের এই নজরটা আসলে বৈশ্বিক রাজনৈতিক প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে তার যে বৈশ্বিক রাজনীতি, তার অর্থনৈতিক যে বিষয়গুলো, তার সামরিক বিষয়গুলো, বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার যে প্রভাব, এটার একটা বিষয়। দুই হলো বাণিজ্যিক যে বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প এখন চীনের উপরে ধরুন বলছেন যে শুল্ক আরোপ হবে, তো সেই শুল্ক আরোপের ফলে অথবা যদি কোনো উনি এখন পর্যন্ত চীনের উপর সেই অর্থে নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধাজ্ঞা কি আসবে কি না কোনো বিষয়ে, যদি নিষেধাজ্ঞা আসে সেগুলো কি বাংলাদেশ কীভাবে রেসপন্স করে বা বাংলাদেশ সাড়া দেয় বা সেই বিষয়ে বাংলাদেশ লেনদেনে জড়ায় কি না, এই বিষয়গুলোর উপরে যুক্তরাষ্ট্রের দিক থেকে যুক্তরাষ্ট্র নজর রাখবে। ভারতের দিক থেকে যে স্পর্শকাতরতার বিষয়গুলো, অরুণাচল প্রদেশের কাছাকাছি খুব বাংলাদেশের সঙ্গে চীনের সীমা, মাঝখানে নেপাল আছে, বলা হয় যে চিকেন নেক 18 কিলোমিটার এটা, এবং ভারত কিছুদিন আগে বলেছে যে চিকেন নেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী জায়গাটা হলো চিকেন নেক। এটা আমরা কিছুদিন আগে তিস্তার প্রকল্পে পানি সংরক্ষণ করা সহ কিছু একটা প্রকল্প করার ক্ষেত্রে চীন আগ্রহী ছিল বাংলাদেশের সঙ্গে, সেটাতে ভারতের খুব স্পর্শকাতরতা আছে, কারণ ওইটা চিকেন নেকের খুব কাছাকাছি এবং ওই জায়গাগুলোতে চীনের প্রকৌশলী বা অন্যান্য লোকেরা খুব চলাচল করবে, এটা ভারতের পছন্দের বিষয় নয়। এটা হলো একটা বিষয়। একই সঙ্গে সামরিক বিষয়গুলো আছে, যে সামরিক স্পর্শকাতরতা আছে, যে আমরা চীনের সঙ্গে কাছ থেকে কী কিনছি। কাজে সব মিলিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র দেখবে যে আমরা অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আমরা কী পদক্ষেপ নিচ্ছি চীনের সঙ্গে, একই সঙ্গে পরবর্তী নির্বাচিত সরকারও কী পদক্ষেপ নিচ্ছে। আমার যেটা মনে হয় যে দুই দেশেই একটু ধীরে চলবে। বাংলাদেশের নির্বাচিত সরকার যেহেতু এখানে বিশেষ একটা রাজনৈতিক আবহ এই মুহূর্তে আছে, কিছুটা ভারত বিরোধী আবহ আছে, সে কারণে একটু সতর্কতার সঙ্গে যাবেন। যেটুকু তার প্রয়োজন সরকারকে নিতে হবে, কারোর জন্য তার অপেক্ষা করে দরকার নেই। আপনি ঋণ পরিশোধে যদি আমরা একটু বেশি সময় পাই, কোনো একটা পণ্য চীনের সঙ্গে আমাদের পণ্যের যে আমাদের মেশিনারিজ বলি, আমাদের গার্মেন্ট শিল্পের কাঁচামাল বলি, আমদানিটা হলো আমাদের শিল্পকেন্দ্রিক একটা, আর খুবই সামান্য কিছু ভোগ্যপণ্য আমাদের আছে। তো কাজে যেটা আমাদের উৎপাদন প্রক্রিয়া, শিল্প প্রক্রিয়া চালু রাখার জন্য, আমাদের ঋণের পরিশোধের ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের কিছুটা স্থিতি রাখার জন্য সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে, কিন্তু কৌশলগত জায়গাগুলোতে কিছুটা সতর্কতার সঙ্গে এগোতে হবে। আমার ধারণা পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারাও এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। ভারতের সঙ্গে আমাদের যে নির্ভরতার সম্পর্ক বলে থাকে যে দুই দেশ বিভিন্ন বিষয়ে, এই স্পর্শকাতরতার মাথায় রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে।